আসো তাড়াতাড়ি। এখানে না ওই যে এখানে তুলসী তলা বাবা বলি এসব কি ধাস্তাম হচ্ছে? মা দাদা বলছি যে ঈশা আসবে তো, ঈশা যে আসবে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে কাজকর্ম করবে, তা সেসবের জন্য তো একটা চেয়ার টেবিলের দরকার। তাই ভেবেছি এইখানেই চেয়ার টেবিলটা হবে, এখানে অফিস হবে ওর। হ্যাঁ না যোগ্য দাদা, এগুলো শুনে আমি সবার সামনে অন্তত কোনো রিয়াক্ট করব না, কিছুতেই না। মানেটা কি? এই উঠোনে আমাদের মশলা পেশাই হয়, আমার দলাই মলাই হয়, চনু ব্যায়াম করে, সেগুলো কি বন্ধ থাকবে? আর যদি বন্ধ না থাকে তাহলে কোথায় হবে? আমার মাথায়? না দাদা, কিন্তু ওগুলো যেমন বাড়ির কাজ বললেন, তেমনি বাবুর কাজটাও তো বাড়িরই কাজ, ও তো দত্ত বাড়িরই ছেলে। তা ওর কাজের জন্য অফিসটা আপাতত এখানেই হোক। আরে তার জন্য তো তোমাদের ঘর রয়েছে নাকি? সিজনের ঘরে কি অফিস করতে পারছে না? না না বাবা, সৃজনের এখন এমন অবস্থা, সারাক্ষণ তো মানে পা লম্বা করে বসে থাকতে হয় না। ওই ঘরের মধ্যে মেয়েটাকে টেবিল পেতে কি করে বসতে দেওয়া যায় বলুন তো? আমার এই ছাগল বড় খোকাটা এমন একটা গাধার বংশে বিয়ে করে বউ এনেছে যে কি বলবো। আর বউটার মাথাটা তো থানিট, আর শালি তোর গুণে নুন দিতে নেই। হ্যাঁ, এমন কাজ করেছে যে মুখে করে গু লেপে দিয়েছে। বেশি কিছু বলতেও পারছি না এখন, চুপচাপ এই ধাসনামোটা সহ্য করতে হচ্ছে। দাদা আশা করি আর আপনার অমত নেই। এই জনু, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও না, ওই চেয়ারটা এখানে এনে দাও না, যাও। যা না বাবা। কেরে দেখি দেখি কি দেখছিস? আরে বড় বউ গুড মর্নিং এভরিবডি। হ্যাঁ ওই গুড মর্নিং। হ্যাঁ ঈশা এসে গেছে। ঈশা আজ অফিস যাসনি পড়না? ঈশা বলছি তুমি তো কাজ করতে এসেছো, বাইরের লোকের সঙ্গে এত কথা বলতে হবে না, তুমি চলো আমার সঙ্গে। হ্যাঁ বেজোটা কি বলছি, আমি না ভেতরে যাই, কিছু দরকার পড়লে আমাকে ডেকে নিও। হ্যাঁ তুমি যাও। হ্যাঁ। তুমি চলো আমার সঙ্গে এইদিকে। এটা কি ঠিক হচ্ছে ঠামি বলো তো? এটা বাইরের মেয়ের সামনে বৌদি ভাইকে বাইরের লোক বলছে। অমনি অমনি পন্নার পো ধরা শুরু হয়ে গেল। যত সব যাচ্ছে চলো। আরে আমার কথাটা তো আরে কথা পরে হবে, আগে বুক জম দিতে হবে। সকাল থেকে ট্রেনিং দেয়নি, কিছু দেয়নি। চল ওপরে চল। পর্ণা, পর্ণা, একবার ঘরে এসো। চুপ করে আছিস কেন? উত্তর দে, বলে দে যাবি না। ঠাম্মি, আমি জানি তুমি যেটা বলছো হয়তো সেটাই ঠিক, কিন্তু সৃজন তো আমাকে কোনো দরকারেও ডাকতে পারে, তাই না? মানে আমি যেতে চাই না, কিন্তু আমি বললাম তো তুই যাবি না। বাবুর বাবা, বাবু যে পর্ণাকে ডাকছে সেটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। হ্যাঁ, তোমার আদরের বৌমাকে দয়া করে বলো যেন ভেতরে যায়। শোনো, বাবু যখন ডাকছে তখন নিশ্চয়ই গল্প করতে ডাকছে না, কাজের জন্যই ডাকছে। গল্প করতে ডাকলে আমি নিজেই দিদিভাইকে নিয়ে যেতাম মেজো বৌমা। মা, আপনি কাল সবাইকে জড়ো করে আমার বিরুদ্ধে অনেক গোপন মিটিং করেছেন, আমি কিন্তু সবটাই শুনেছি, কিন্তু কিচ্ছু বলিনি। বাবুর বাবা, তুমি পর্ণাকে যেতে বলো বাবুর ঘরে, যদি ও না যায় আমি কিন্তু তুল কালাম করব।
এখনো চুপ করে দাঁড়িয়ে রইলে যে? পর্ণাকে যেতে বলো, যদি না যেতে বলো তাহলে কিন্তু আমি ঠাম্মি ঠাম্মি আমি যাচ্ছি ও ঘরে। তুমি দয়া করে আর কোনো বাধা দিও না। আমি চাই না আমার জন্য নতুন করে কোনো অশান্তি সৃষ্টি হোক। পর্ণা দিদি আর দাদু ভাইকে কিছুতেই আলাদা হতে দেওয়া যাবে না। ব্যবসাটা যে ডুবছে সেটা শক্ত গলায় বললি না কেন? চুপ করে চোখের জল ফেলছিস কেন? বলেছিলাম ঠাম্মি, তাতে আমাকে সৃজন আরো বেশি করে ভুল বুঝলো। ও আমাকে বলল যে মেয়েদের বুদ্ধিতেও চলবে না, মেয়েদের জ্ঞান শুনতেও রাজি নয়। হচ্ছে এতদিনে আমাদের বাড়ির ছেলের মাথার বাতিটা পটাং করে জ্বলে গেছে। আরে বাবা, আমি কতদিন ধরে বলছি, ওরে বউয়ের বুদ্ধিতে বড়লোক হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখিরি হওয়া অনেক ভালো। দত্ত বাড়ির ছেলেদের একটা মান সম্মান আছে তো নাকি? ছেলে ব্যবসা করবে বউয়ের বুদ্ধিতে। আহ বড় খোকা, জন্মের সময় তোর মুখে তো মধু দেওয়া হয়েছিল। ভালো কথা বেরোয় না তোর মুখ থেকে? এসো 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 ঈশা, এসো। আমাকে আগে পুরোনো জিনিসপত্রগুলো দেখান তো। আসলে সৃজন এতবার করে ইনসিস্ট করছে, একবার দেখেই নি। হ্যাঁ এক্ষুনি দেখাচ্ছি। এ বাবা, এইগুলো ভীষণ পুরনো মডেল। না না, এইসব কোনো কাজে লাগবে না, শুধু শুধু কোম্পানির টাকা নষ্ট করেছে বসে। হাজার হাজার লোক যে ডিজাইন দেখে শাড়ির কথা চিনলো, সে ডিজাইন নাকি অচল। শাড়ি দেখেছে কিন্তু শাড়ি কিনেছে কজন? মানে আমি তো সেদিনকে ফাইলগুলো চেক করলাম, কোম্পানির ক্যাপিটালের কোনো টাকাই কিন্তু এখনো সেভাবে ওঠেনি। আর যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে কিন্তু ব্যবসাটা টিকবে না। এনিওয়েজ, এই সমস্ত রং ব্লক এগুলো না সামনে থাকলে আমার নিজের মাথা থেকে না কোনো ডিজাইন বেরোবে না। আপনি আপনি প্লিজ এইগুলো বাইরে বার করে দিন। বাইরে ফেলে দেবে মানে? পরিষ্কার করে শুনে নাও সবাই, দিদি ভাইয়ের জিনিসে কেউ হাত দেবে না। কাকিমা, আমার না মনে হচ্ছে শুধু শুধু আমার জন্যই আপনাদের সংসারে অসুবিধা হচ্ছে। আমি বরং সৃজনকে বলছি আমি নিজের বাড়ি থেকেই কাজটা করি। দেখানো সিম্পেথি না আমাকে দেখাতে এসো না, এগুলো বাইরে গিয়ে দেখিও, বুঝলে? ভালোই তো চাল চেলেছো, আমার পরিবারের মধ্যে ভেদাভেদ করছো, তাই তো? দল ভাগ করেছো এখন। এসব না বেশি দিন চলবে না পর্ণা। তোমার টাকা আমি যেদিন ফেরত দিয়ে দেবো সেদিনই আমি এর উচিত জবাব দেবো। হ্যালো, হ্যাঁ মিস্টার চক্রবর্তী বলুন। হ্যাঁ, আপনার অর্ডারই রেডি হচ্ছে, নিন কথা বলুন। ঈশা, বলছি ওই এনারাই যারা আমাদের শাড়ির অর্ডার দিয়েছেন, কথা বলুন। হ্যালো, আমি ঈশা, শাড়ির কথার নতুন ম্যানেজার। আমরা তো খুব টেনশনে আছি, আপনারা কোনো আপডেটও দিচ্ছেন না। আমার মেয়ে নন্দিনী, ও তো আরো বেশি টেনশন করছে। আপনারা প্লিজ একটু ওর সঙ্গে কথা বলে নিন। হ্যালো, হ্যাঁ আপনারা তো শাড়ির কোনো স্যাম্পল ট্যাম্পল আমাদের দেখালেন না, কোনো আপডেটও দিচ্ছেন না, আর ওইদিকে আলোক পর্ণার সাথেও কোনো কথা হয়নি।
আপনারা পারবেন তো? ইটস আ বিগ ডে ফর মি, কোনো প্রবলেম হবে না তো? ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, পুরো সিচুয়েশনটাই আমাদের আন্ডার কন্ট্রোল। আসলে আমরা আলোকপর্ণার করা সমস্ত ডিজাইন চেঞ্জ করে নতুন করে আপনাদের টেস্ট মতন সমস্ত ডিজাইন করেছি তো। কি সব নতুন করে ডিজাইন করছেন? জিনিসগুলো আদৌ সময়ে পৌঁছাবে তো? নতুন ডিজাইন হলে আমি কিন্তু একবার চেক করে নিতে চাই। আসলে আমার মনে হয় না আপনি চেক করার সময় পাবেন বলে, কারণ সমস্ত কিছু প্রিন্ট হয়ে আস্তে আস্তে আপনার বিয়ের টাইম হয়ে যাবে। বাট উই ক্যান অ্যাসিওর ইউ যে আমাদের করা ডিজাইন আপনাদের খুব পছন্দ হবে। আপনি শুধু বিয়েতে কনসেন্ট্রেট করুন, বাকিটা আপনি আমাদের উপরে ছেড়ে দিন। কংগ্রাচুলেশনস আপনার বিয়ের জন্য। রাখি তাহলে ম্যাম। ছোটকা, চলো। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। ছোটকা প্লিজ বোঝার চেষ্টা করো। আমি যে তোমাকে কিছু বলতে বলিনি সেটা তো সৃজন বুঝবে না। এমনিতে আমি ওর কাছে অনেক বড় একটা অপরাধী হয়ে গেছি। এরপরে তুমি আর আমার অপরাধের বোঝাটা বাড়িও না। চলো এখান থেকে ছোটকা, চলো। যা অবস্থা দেখছি, পর্ণাকে তাড়াতে বেশি বেগ পেতে হবে না। কার ম্যাডাম? কিচেন ম্যাডাম? দাদা একটু দাঁড়া, আমি ম্যাডাম। আর আমি ছোট ম্যাডাম। ও, আপনি চলে এসেছেন? ঠিক আছে, এইগুলো এখানে রাখুন, আমি আপনাকে পরে ফোন করে নেবো। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ বাবা, ওরে বাবা, কি সুন্দর না শাড়িগুলো। হ্যাঁ, আমি দেখেছি, সিনেমায় দেখেছি আমি, ওই নায়িকারা পরে ওই হাত কাটা ব্লাউজ দিয়ে। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এটা দধিমঙ্গলের শাড়ি, হাত কাটা ব্লাউজ দিয়ে ভোরবেলায় পরবে? কাকিমা, সময় পাল্টে গেছে। এখন আর ভোরবেলা থেকে ওইরকম দই চিড়ে খেয়ে কোনো মেয়ে উপোস করে বসে থাকে না। মডার্ন মেয়ে, বিদেশি বন্ধু বান্ধব আসবে, গায়ে সারাক্ষণ ওরকম শাড়ি জড়িয়ে ঘুরে বেড়ালে মান সম্মান থাকবে? এনারাই দেশে এসেছে ট্রেডিশন ফলো করার জন্য। যদি এটাই করার থাকতো তাহলে তো মুম্বাইয়ের কোনো বড় ডিজাইনারকে দিয়ে ডিজাইন করিয়ে নিতে পারতো সব শাড়িগুলো। কাকিমা, ঘরে চলো তো, তোমাদের সাথে একটু দরকার আছে। এই শাড়িগুলো পরে নিয়ে যাচ্ছি। প্রতিদিন কি যে ধ্যাসটামো হচ্ছে, উঠোন ভর্তি শাড়ি। এটা কি দোকান ঘর নাকি মা? আমাকে তো ভালো লাগছে না, আমি ঘরে চললাম। দেখলি তো পড়না, যেগুলো আমি বলেছিলাম সেগুলো কিরকম অক্ষরে অক্ষরে মিলে গেল। পড়না, ওই মেয়েটা কিন্তু চোখের সামনে সবকিছু শেষ করে দেবে, সব নষ্ট করে দেবে। প্লিজ পড়না, সৃজনের উপর রাগ করে তুই নিজে তৈরি করা সবকিছু এভাবে ধ্বংস হতে দিস না। হ্যাঁ পর্ণা, এই শাড়ির কথা কোম্পানিটা কিন্তু তোমার তৈরি করা, তোমার রক্ত ঘাম সবকিছু মিশে আছে ওর সঙ্গে। তাই এক নিমেষে কয়েকটা মানুষের কথায় নিজের অধিকার কিন্তু তুমি ছেড়ে দিও না, প্লিজ। পর্ণা, তুমি ছাড়া এই বিপদ থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না মা। পর্ণা, তোমার সাজানো বাগানটা তুমি এইভাবে নষ্ট করে দিও না। এটা তোমার সম্মানের প্রশ্ন, তোমার নিজের জন্য তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। হ্যাঁ, তোমরা সবাই একদম ঠিক কথা বলেছ। শাড়ির কথা তো আমারও। আমি শাড়ির কথাকে নষ্ট হতে দেব না। সামনে থেকে না হোক, পেছন থেকে হলেও আমি সৃজনকে আটকাবো, যেভাবেই হোক। এর সাথে সৃজনের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। এত সহজে আমি সবকিছু শেষ হতে দেব না। তাহলে এখন আমরা কি করবো বৌদি ভাই? আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই চয়ন। হাওয়া বুঝে আমাদের কাজে লেগে পড়তে হবে। তুমি আর স্যান্ডি, তোমরা প্লিজ আমার সঙ্গে একটু চলো তো। কোথায়? হ্যাঁ ছোটকা, ভালো করে শোনো। আমরা আমাদের ডিজাইন দিয়ে শাড়ি অলরেডি প্রিন্ট করতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আশা করছি যে সন্ধ্যের মধ্যে আমরা শাড়িগুলো পেয়ে যাব। মানে কালকে ওই দধিমঙ্গলের জন্য যে শাড়িগুলো আমাদের পাঠাতে হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ওই ঈশার শাড়িগুলো নিতে ডেলিভারি বয় কখন আসবে? সন্ধ্যাবেলা? হ্যাঁ, সন্ধ্যাবেলা আমি বাড়ি থাকবো। ও, বুঝতে পেরেছি। ওরা এখন সামনে রয়েছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমাকে পরিষ্কার করে কিছু বলতে হবে না। হ্যাঁ না তো উত্তর দাও। আমাকে বলো, ওরা মানে ওই ডেলিভারি বয় সন্ধ্যাবেলায় আসবে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, একদম একদম। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। আচ্ছা শোনো না ছোটকা, বলছি আমরা এই শাড়িগুলো হাতে পেয়ে গেলেই বাড়ি ফিরে ওই ঈশা যে শাড়িগুলো বানিয়েছে সেগুলোর সাথে এই শাড়িগুলোকে বদলে দেব, আর তারপরে সেগুলো প্যাকিং করে আমরা ডেলিভারি বয়কে দিয়ে দেবো। কিন্তু সেই সময় কিন্তু তোমাদের হেল্প লাগবে, মানে তোমরা একটু উঠোনে থেকো, ম্যানেজ করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ না, কোনো সমস্যা নেই, সব হয়ে যাবে। থ্যাংক ইউ ছোটকা। সত্যি তোমরা পাশে না থাকলে আমি কাজটা করতেই পারতাম। বলছি তোমার দাদার ঘরের সামনে থেকে আসার সময় কি তুমি কিছু শুনেছো? শুনেছি মানে কি বলছো? মানে কোনো চেঁচামেচির আওয়াজ বা রাগারাগির আওয়াজ কি শুনেছো? উঠে পড়েছে দেখেছি, কিন্তু কথা তো কিছু শুনিনি না। হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন পড়না? না, আমি তো শুনলাম মৌমিতা মেজদিকে বলছে ডেলিভারি ঠিক সময় মতো হয়ে গেছে, মানে ওদের কাছে মনে হয় মেসেজ এসছে। তাহলে না না দেখো, আমাদের শাড়ি ওদের পছন্দ হবেই, কিচ্ছু করার নেই। তাহলে খামোকা চেঁচামেচি করতে যাবে কেন? ও তোমরা একটা কথা কেন ভেবে দেখছো না বলো তো? মানে এই কথাটা আগে আমার মাথায় আসেনি, এখনই এলো হঠাৎ করে। দেখো আমরা তো ওদেরকে দধিমঙ্গলের শাড়ি পাঠিয়েছি, তাই না? ওদের যদি শাড়িটা পছন্দ হয় আর ওরা যদি রিভিউ দেওয়ার জন্য সৃজনকে বা ঈশাকে ছবি তুলে পাঠায়, তখন কি কেলেঙ্কারি হবে একবার ভেবে দেখেছো? ঈশা তো সকালবেলাতেই জেনে যাবে যে আমরা ওর শাড়িগুলোকে পাল্টে ওখানে আমাদের শাড়ি রেখে দিয়েছি, তখন তখন ও কি অশান্তি করবে সেটা বুঝতে পারছো? সত্যি এই কথাটা আমাদের কারোর মাথায় আসেনি তো। আচ্ছা পর্ণা, দধিমঙ্গল তো বাড়ির শাড়ি পরেও হয়ে যেতে পারে। আসল তো হচ্ছে গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত এই সময়টা, ওই সময়টাতেই যদি। সেটাই তো আমার ভয় ছোট কাকি। মানে এই ভাইটাল টাইমটার মধ্যে যদি ঈশা কোনো ক্যাওয়াস সৃষ্টি করে, ও যদি বুদ্ধি করে আমাদের শাড়িগুলোর পাল্টানোর প্ল্যানিংটাকে বানচাল করে দেয়, তখন যে কি হবে আমি। কি আর করা যাবে পড়না, আমরা তো আর আটকাতে পারবো না সবকিছু, না? এখন ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া ছাড়া উপায় কি? আচ্ছা কিন্তু বিয়ের দিন তো সবাই ব্যস্ত থাকে, তাই না? হ্যাঁ চয়ন, এটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো। এখন আমার এটাই একমাত্র ভরসা, জানো। দেখো বিয়েতে কিন্তু সবাই ছবি তোলে, কিন্তু সচরাচর দিনের দিনে পোস্টও করে না বা কাউকে পাঠায় না। চোখদা দেখো, তুমি দেখো, তুমি ওদেরকে বিয়ের কাছে এতটা ব্যস্ত রাখো, ওরা যেন মানে ছবি পাঠানোর কথা ভুলেই যায় কাউকে। তাই যেন হয়। আর বাই এনি চান্স সৃজন যদি ফোন করে ফিডব্যাক জানতে চায়, তাহলে তোরা ভালোই বলবে, শুধু যেন ছবি টবি না পাঠায়। আচ্ছা সব তাহলে প্ল্যান মাফিকই চলছে। গায়ে হলুদ আর দধিমঙ্গলে শাড়ির ডান, বাকি হচ্ছে বিয়ে। বিয়েটা মিটলেই শান্তি, না? তা যা বলেছো জয়, এই সব কিছু কিন্তু সম্ভব হলো শুধুমাত্র পর্ণার জন্য। সব দিকটা ম্যানেজ করে পর্ণার শাড়ির কথাকে বাঁচিয়ে দিল। কি ব্যাপার পর্ণা? হ্যাঁ না, আমি শাড়িটাকেই দেখছিলাম। খুব যত্ন করে কোণের জন্য শাড়িটা আমি বানিয়েছি, জানো। এখনো পর্যন্ত এই শাড়িটা আমার সব থেকে পছন্দের। পড়না, তোমার ডিজাইন করা শাড়ি নিশ্চয়ই পছন্দ হবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি ভাবছি অন্য একটা কথা। তুমি আবার কি ভাবছো ছোটকা? আরে তুই বুঝতে পারছিস না, গতকালকে চারটে শাড়ি ছিল দধিমঙ্গলের জন্য, সেগুলো ঝটপট করে বারান্দাতে গুছিয়ে ফেলেছিলাম। কিন্তু এতগুলো শাড়ি গোছানো কি মুখের কথা নাকি? আর যাই হোক, এই কাজটা বারান্দায় হবে না। অনিমেষ, এই কথাটা তো তুমি একদম ঠিক বলেছো। পর্ণা, তুমি কিছু ভাবলে, মানে কোথায় কি করে আমরা শাড়িগুলো বদলাবো? হ্যাঁ না, মানে এখনো তো আমি কিছুই ভাবিনি। সব শাড়ি বারান্দায় রাখলাম, আমি একটু বেরোচ্ছি মৌমিতা দি। ডেলিভারি ছেলেটা এখনই আসবে, শাড়িগুলো ওকে দিয়ে দিও। পেয়ে গেছি। এই আমার মাথায় একটা আইডিয়া এসছে। শোনো এদিকে এসো। বলছি আমরা একটা কাজ করব, বুঝলে? আমরা বরং শাড়িগুলো নিয়ে পেছনে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাব, ঠিক আছে? তারপরে রাস্তায় দেখা করে আমরা কুরিয়ারওয়ালার সঙ্গে দেখা করে শাড়িগুলো পাল্টে নেব।
ঠিক আছে হাতে কিন্তু বেশি সময় নেই, তাড়াতাড়ি হাত লাগাও সবাই, চলো চলো চলো। আমিও আর সময় নষ্ট করব না, এবার তোমায় হাতে নাতে ধরবো পড়না। ঘুঘু দেখেছো, আর দেখোনি। ওর বাবা, ছেলেটা এখনো পর্যন্ত আসছে না কেন? উফ, তারপরেই তো ভালো লাগে না। ওমা, আপনি আসুন 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 ভাই। আপনাদের কি ডেলিভারি করার ছিল? হ্যাঁ আসুন। আরে বাবা, অনেকক্ষণ ধরে আপনার জন্য তো অপেক্ষা করছিলাম ভাই। এই যে এই যে এই নিন। বলছি এটাতে একটু সই করে দিতে হবে। দিন দিন দিন। এখানে? হ্যাঁ হ্যাঁ এখানে। আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাম। তা দেবেন না? হ্যাঁ 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 আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা আপনি রাখুন। হ্যাঁ এ নিন ভাই, এ নিন ধরুন। ওকে ম্যাম। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী। এবার শুধু বোমা ফাটার অপেক্ষা। যাই ভেতরে যাই। আমাদের না একটা ভুল হয়ে গেছে বুঝলেন, আমরা ভুল করে শাড়িগুলো দিয়ে দিয়েছি। ওইগুলো নয় এইগুলো যাবে। কিন্তু আমি যে সই করে ফেলেছি আর তো চেঞ্জ করা যাবে না। আরে দাদা দেখুন, আমরা না এই বাড়িতেই থাকি, হ্যাঁ একই পরিবারের লোক, আর জিনিসগুলো তো আমরাই পাঠাচ্ছি নাকি। হ্যাঁ সেটাই তো বলছি দাদা, আপনি তাড়াতাড়ি পাল্টে নিয়ে শাড়িগুলো বেরিয়ে পড়ুন, ওই বিয়ে বাড়ির ব্যাপার তো দেরি হয়ে যাবে। নিন নিন নিন। বাহ 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 পর্ণা বাহ। কাকিমা, আলোকপর্ণা দত্তর কাণ্ড দেখো। বলেছিলাম না ও সব কিছু করতে পারে, ওকে আমি হাড়ে হাড়েছি। বাহ পড়না, এখন জোচ্চুরিও শুরু করে দিয়েছো। এটা তুমি কি করলে চকু দাদা? ছোট্টা করবো আর কত নিচে নামবে তুমি ছোট্টা করবো? মানে কি বলতে চাইছো তুমি? ঠিকই বলেছি গো ছোট্টা করবো, তুমি নাকি আমার বাবুর ঘরে গিয়ে বাবুকে শাসিয়ে এসেছো যে ও এই বাড়িতে ব্যবসা করতে পারবে না। ছি 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 ছি, একটা বাইরের মেয়ের জন্য তুমি তোমার ভাইপোর বিরুদ্ধে যাচ্ছ, সেই ভাইপো যে ছোটকা বলতে অজ্ঞান। সবাইকে চিনে নিচ্ছি ছোট্টা করবো, কিন্তু একটা কথা না কান খুলে শুনে রাখো, যে আমার বাবুর পথে আসবে সেটা তুমি হও, পর্ণা হোক আর যে কেউ, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আজকের দিনটা ভালোই ভালোই কাটুক, তারপরে আমি তোমাদের সকলকে দেখে নেব। ছাড় এটা, ছাড় তুই। শোনো, এই ব্যাগটা নেবেন না, এগুলো সব বাজে, ওইটা নিয়ে যান, ওটা ঠিক শাড়ি আছে। যান তাড়াতাড়ি ডেলিভারি করুন। যান না ভাই, দাঁড়িয়ে আছেন কেন? যান। মা 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 প্লিজ ওনাকে আটকান মা। আরে দাদা দাঁড়ান। সব জায়গায় নাক গলানো বন্ধ কর পর্ণা। সৃজন যে তোকে ডিভোর্স দিতে চায় সেটা তো ওর অপরাধ নয়। ও হয়তো তোর সাথে মানিয়ে নিতে পারছে না, তাই বলে তুই এইভাবে জোচ্চুরি করতে পারিস না। ডোন্ট ডু ইট। আমার আর সৃজনের ব্যাপারে আর একটা কথা বললে আমি তোকে কি করবে? কি করবে তুমি? হ্যাঁ বেশ করেছে ঈশা তোমার আর বাবুর ব্যাপারে কথা বলেছে, বেশ করেছে, আবারও বলবে। আজকে ও বলছে, কালকে সারা পাড়ার লোক বলবে, আর বলবে নাই বা কেন? তুমি যা শুরু করেছো। আমি তোমাকে এখনো বলছি পর্ণা, সময় আছে, তুমি আমার বাবুর জীবন থেকে চিরকালের মতন সরে যাও।
ঈশা মৌমিতা ভেতরে চলো, আমি নিজে যাব আজ রাতে বিয়ে বাড়িতে, দেখি কে বাগড়া দেয়। পারলাম না, আমি শাড়ির কথাকে বাঁচাতে পারলাম না। আমরা কিন্তু এই ধরনের শাড়ি চাইনি। এগুলো কি শাড়ি হয়েছে? আমরা সম্পূর্ণ অন্য রকমের শাড়ি চেয়েছিলাম, কিছু ট্র্যাডিশনাল শাড়ি বলেছিলাম। আন্টি আন্টি এই সমস্ত শাড়িগুলো কিন্তু এখন ভীষণ ফ্যাশনে ইন। আর সকালবেলায় তো আপনারা ট্র্যাডিশনাল শাড়ি পরলেন, এখন না হলে এগুলো একটু ট্রাই করবেন। দেখুন এরকম শাড়ি না পরলে কিন্তু ভীষণ ব্ল্যাঙ্ক লাগবে, ভীষণ ভীষণ ডাউন লাগবে। আরে বাবা, আপনি একটা কথা বুঝতেই পারছেন না, আমাদের যদি এই শাড়িগুলোর ডিমান্ড থাকতো তাহলে আমরা শাড়ির কথাকে অ্যাপয়েন্টই করতাম না। ঈশা, ওনাদের যে শাড়িগুলো পছন্দ হয়নি নিশ্চয়ই এতক্ষণে তুমি বুঝতে পেরে গেছো। আমি কিন্তু তোমায় বলেছিলাম পর্ণার ডিজাইন করা শাড়িগুলো ওনাদেরকে পাঠিয়ে দাও, কারোর তো নাম যেত না, কিন্তু তুমি তো আমার কথায় রাজি হওনি। এখন কি হবে? কাকিমা কাকিমা তুমি আমার উপরে একটু ভরসা করো, এত এত টেনশন করো না, বুঝতে পেরেছো? আন্টি এই দেখুন, এই যে শাড়িটা, এই শাড়িটার সঙ্গে এরকম পিঙ্ক ম্যাচিং একটা ব্লাউজ, একটা ডায়মন্ড নেক পিস আর একটা জাস্ট সিম্পল বান, লুকটা ভাবুন তো একবার। না না, ওটা তো আমাদের পার্টির লুক, তাছাড়া ডিফারেন্স আছে না পার্টির লুক আর নিজের বোনঝির বিয়ের লুকের মধ্যে। যাকে এখন গিয়ে দেখি নন্দিনীর আবার ওর শাড়ি পছন্দ হয়েছে নাকি। বিচ্ছিরি হয়েছে শাড়িটা, এখন তো আর কিছু জাস্ট করারই নেই। সত্যি বাবা, কি বলে এসেছিলাম আর কি দিয়েছে। ননসেন্স, কিচ্ছু বোঝে না এরা শাড়ির। সকালের শাড়ি নাকি বেটার, কি এমন ছিল ওই শাড়িতে? পুরনো ভোগাস শাড়ি সব। যেখানেই যাই তুই আমার বাধা হয়ে দাঁড়াস পর্ণা, কিন্তু এবার আমি তোকে কিছুতেই নাম কিনতে দেব না, তোকে আমার কাছে হারতেই হবে। আরে একটু আগেই তো আমাকে বললো কোনে পক্ষ। এখন পর্ণা যদি দত্তবাড়ির নাম মুখে নেয়, ইস, আমায় বিষ খেতে হবে শেষে, তাও এই মেয়ের জন্য। হ্যাঁ, একদম ছাড়বেন না তো দাদা, আপনারা পুলিশ ডাকুন, আর না হলে বাসনপত্র যা আছে ওদের দিয়ে মাজিয়ে নিন। হাতে তো দেখছি শাখা পলা, মাথায় সিঁদুর, নিশ্চয়ই বিবাহিত। ওর শ্বশুরবাড়ির লোকজন জানে এসব? ছি 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 ছি, লজ্জা করে না। না না, আমি ছাড়বো না। তোমাদের কড়া শাস্তি না হলে তোমরা ঠিক শুধরবে না। না, তোমাদেরকে পুলিশে দিতে হবে। চোখদাতা, ঠিক এই ভয়টাই তো পাচ্ছিলাম, এইভাবে অপমানিত হতে হলো। আরে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আমি তখন থেকে তোমাকে ফোন করছি, ফোন ধরছো না কেন? আরে দেখো না, এরা সব বিনা নিমন্ত্রণে। আরে ধুর, সব ছাড়ো তো, ওদিকে তো বিয়ে বন্ধ হওয়ার জোগাড়। মানে শাড়ির কথা থেকে যত বিয়ের শাড়ি পাঠিয়েছে সবকটা জঘন্য, ফালতু একটা কোম্পানি। নন্দিনী তো রেগে বলেছে ওই শাড়ি পরে বিয়েই করবে না, এখন নতুন বিয়ের শাড়ি আনার জন্য জেদ ধরেছে। নতুন শাড়ি আনতে গেলে তো এখন লগ্নই পেরিয়ে যাবে গো। আরে বাবা, সেই জন্যই তো এতবার ফোন করছি। তুমি তোমার আদরের ভাইজিকে বুঝিয়ে বলবে। চলো 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 চলো। কাকিমা, এখনই আমাকে ওখানে যেতে হবে। হ্যাঁ, চলো চলো চলো। দেখেছিস তো, আমি বারবার করে বারণ করেছিলাম যে এই শাড়িগুলো এখানে পাঠিও না, কিন্তু কেউ আমার কোনো কথাই শুনলো না। সৃজনের তো এই অসম্মানটা প্রাপ্য ছিল না। পর্ণা, ওসব কথা এখন বাদ দে। শোন, এই সুযোগ, আমরা এই সময় পালিয়ে যাই, ওরা এখন ব্যস্ত আছে, নাহলে ফিরে এলে আবার অপমান করবে আমাদের। আমি পালাতে পারবো না। মানে সৃজনকে বিপদে ফেলে, শাড়ির কথাকে বিপদে ফেলে আমি পালাতে পারবো না। আরে কেস তো পরের কথা, তুমি আগে একটা ফোন করো তো সৃজন দত্তকে, বলো সবটা এক্সপ্লেন করতে। এখন আমার মেয়ের বিয়ে কিভাবে হবে সেই উত্তরটা ওকেই দিতে হবে। সর্বনাশ, একই সৃজন অসুস্থ, তার উপরে এই ফোন গেলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। দাঁড়ান, এক মিনিট, একটু দাঁড়ান প্লিজ, আমাদের একটু সময় দিন, আমরা সব ঠিক করে দেবো।
আপনি কে বলুন তো? আপনাকে খুব চেনা চেনা লাগছে আবার। হ্যাঁ, চেনা তো লাগবেই। এই এরাই তো এতক্ষণ ধরে বাইরে দলবল নিয়ে বিনা নিমন্ত্রণের খাওয়া খাচ্ছিল। এই এই মেয়ে, যাও যাও, বেরিয়ে যাও। আমরা মানছি যে আমাদের খুব বড় একটা ভুল হয়ে গেছে, ধরে নিন আমরা সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। দেখুন এখন তো লগ্ন পড়ে গেছে, বাইরে থেকে শাড়ি এনে হয়তো নন্দিনীর বিয়েটা উতরে যাবে, কিন্তু সেই শাড়িটা কি নন্দিনীর পছন্দ হবে? মৌমিতা, এ কি বলে ভাগ্য? হ্যাঁ, কি করতে এসেছিলাম আর কি দেখতে হচ্ছে। ম্যাজিক, মেজুকা কি ম্যাজিক! তোকে বলেছিলাম না এই মেয়ে ম্যাজিক জানে। তোমাকে যে আমি কি করে থ্যাংক ইউ বলবো, তুমি না থাকলে তো এই বিয়েটাই আজকে হতো না। তোমার এই ঋণ যে আমি কি করে শোধ করবো আমি জানি না। আমরা এখানে কিভাবে এসেছি সেটা নিশ্চয়ই শুনেছো তুমি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা যে আমরা কলেজ লাইফে এই বিনা নেমন্তন্নতে খেতে যাওয়া দুষ্টুমিটা করতাম, তবে কখনোই কিন্তু উপহার না দিয়ে সেখান থেকে চলে যেতাম না। আমার বিয়ের সব থেকে বড় উপহারটা তো তুমিই দিয়েছো। তুমি না থাকলে তো আজকে আমার বিয়েটাই হতো না। না না, এরকম কোনো ব্যাপার না। আমাদের উপহার মানে হলো হই হই করা। আর এসব তো কিছুই নয়। কিরে পড়না, একবার দেখিয়ে দিই আমরা কি করতাম। একদম নাচে গানে মাতিয়ে দিতাম সবকিছু। কিরে পড়না, তুই দাঁড়িয়ে আছিস কেন? একটা গান ধর। আর বাকি সবাই রেডি তো? একদম রেডি। ওকে। সৃজন, এটা আমার রেজিগনেশন লেটার। এটা প্লিজ অ্যাকসেপ্ট করুন, আমি আর এই চাকরিটা করতে পারবো না। কিন্তু ঈশা, কি হয়েছে আমাকে একটু বলবেন? আজ যা হয়েছে তাতে বাবুর ভালোই হয়েছে, কিন্তু তার থেকে বেশি জরুরি হচ্ছে পর্ণাকে তাড়ানো। ওই মেয়ে যতদিন থাকবে বাবু আমার পর হয়েই থাকবে। আপনি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? মা, কি হয়েছে আমাকে একটু বলবে প্লিজ? পর্ণা আমাদের অপমান করেছে বাবু। ও শাড়ির কথার বদনাম করে নিজের নাম কিনেছে। হোয়াট? মানে ও ঈশার শাড়ি বদলে দিয়ে নিজের খারাপ শাড়িগুলো পাঠিয়েছে। পর্ণা এই কাজ করেছে? হ্যাঁ বাবু, আমি জানি তোর মেনে নিতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যি। আর শুধু তাই নয়, সবাই যখন শাড়ির কথাকে বদনাম করছে, যাচ্ছে তাই বলছে, তখন নিজের শাড়ি দিয়ে ও নাম কেনার চেষ্টা করেছে, তাই না? বাবু, পর্ণা কিন্তু তোর মাকে অপমান করেছে। তুই কিন্তু এর একটা বিহিত করবি। পর্ণা, পর্ণা! বাবা পুরো দলবল নিয়ে চলে এসেছে। কি হয়েছে, ডাকছো কেন? কি হয়েছে নন্দিনীর বিয়েতে? কি হয়েছে সেটা নিশ্চয়ই এতক্ষণে দিদি, ঈশার মা তোমাকে বলে দিয়েছে। পাল্টা প্রশ্ন না করে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। তুমি কি ঈশার পাঠানো শাড়ি বদলেছো? বিয়েটা তো ভালোভাবে মিটে গেছে সৃজন, এখন এই সমস্ত কথা বলার কি খুব দরকার আছে? আর বেশি জল ঘাঁটলে কিন্তু পাক উঠে আসবে। আসুক। তুমি শাড়ি বদলেছো কি বদলাওনি সেটা বলো। বদলেছি। কেন? কার পারমিশনে? তুমি কি ভুলে গেছো যে তুমি শাড়ির কথার কেউ না? সৃজন, চুপ কর। শোন, পর্ণা শাড়িগুলো বদলেছিল বলে এখন তুই বসে কথা বলতে পারছিস, নাহলে এই বাড়িতে হাঙ্গামা শুরু হয়ে যেত এতক্ষণে। হলে হতো, আমি বুঝে নিতাম।
ওকে এর মধ্যে ঢুকতে কে বলেছে? আমি যদি এর মধ্যে না ঢুকতাম তাহলে শাড়ির কথার বদনাম হতো সৃজন। মিথ্যে কথা। পর্ণা যা করেছে সবটা নিজের নাম কিনবে বলে করেছে। হ্যাঁ, আর শাড়ির কথার বদনাম করেছে তার সাথে। আরে বাবা, ওকে শাড়ির কথা থেকে বাদ দেওয়া হয়েছে না, প্রতিশোধ নিতে এসব করেছে। বাবা, তোমরা তো দিনকে রাত করে দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, বৌদি ভাই শাড়ি বদলেছে, কিন্তু সেটা দধি মঙ্গল আর গায়ে হলুদের শাড়ি ছিল। বিয়ের শাড়ি বদলাতে পারেনি, কারণ তখন মেজো মারা চলে এসেছিল। বিয়েতে না ঈশার শাড়ি গিয়েছিল, আর সেটা দেখে ওরা যা নয় তাই বলেছে। বৌদি ভাই তারপর আমাকে বলে যে বৌদি ভাইয়ের ডিজাইন করা শাড়িগুলো নিয়ে যেতে। আমি শাড়িগুলো নিয়ে যাই, আর তাতে তোর শাড়ি কথার সম্মান বেঁচেছে। বুঝতে পারলি? কখনো না। বিয়ের জন্য নন্দিনীরা যে শাড়িগুলো পেয়েছিল সেগুলো কোনোটাই আমার চয়েস করা শাড়ি নয়, মাঝে কোনো সময় বদলে দিয়েছিল। ঈশা, মিথ্যে কথা বলার কিন্তু একটা লিমিট আছে। তাহলে ব্যাপারটা একটু খুলেই বলি। আসলে এই কম্পিটিশনের অ্যানাউন্সমেন্ট তো আগেই হয়ে গিয়েছে, যারা পার্টিসিপেন্ট তারা নামও দিয়ে দিয়েছে। কালকেই ইভেন্ট, এখন আর কাউকে আমাদের এনরোল করার কথাও নয়। তাহলে আপনারা এখনো এখানে? হ্যাঁ, সেই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম। আসলে বিজয়ের থেকে আমরা জানতে পেরেছি যে শাড়ির কথার আলোকপর্ণা খুব সুন্দর ডিজাইন করে। তারপর ইন্টারনেট ঘেটে শাড়ির কথার ফ্যাশন শো আর এক্সিবিশনের ব্যাপারটাও আমরা দেখলাম। দেখে বুঝতে পারলাম যে শাড়ির কথা এই ইভেন্টের ব্যাপারে জানে না, নয়তো তারা নিশ্চয়ই পার্টিসিপেট করতো। তখনই আমরা সিদ্ধান্ত নিলাম, এন্ট্রি শেষ হয়ে গেলেও আমরা শাড়ির কথা মানে আলোকপর্ণাকে এই কম্পিটিশনে পার্টিসিপেট করার অনুরোধ জানাবো। আলোকপর্ণা ডিজাইন আমাদের শোকে এক্সট্রা মাইলেজ দেবে। আর মিসেস দত্ত, আমি কিন্তু আপনার একেবারে ফ্যান হয়ে গিয়েছি। আমি মন থেকে চাইছি আপনিই জিতুন। যাই হোক, আজকে আমাদের একটু তাড়া আছে, কালকে ইভেন্ট তো। আপনার নাম্বার আমরা বিজয়ের কাছ থেকে পেয়েছি, ওখানেই কম্পিটিশনে নাম এনরোল করার লিঙ্কটা আমি পাঠিয়ে দিয়েছি। কিন্তু কোনো কিন্তু নয় ম্যাডাম, আপনাকে এই অনুরোধটা রাখতেই হবে। এটা একটা বিগ ইভেন্ট ম্যাডাম। আপনি ভাবতে পারছেন যে এই কম্পিটিশনে জিতলে সারা বছর ধরে আমরা আপনার শাড়ির মার্কেটিং করব। সো প্লিজ, তাহলে আসি। কাল কিন্তু আপনাকে আমরা এক্সপেক্ট করব। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। পর্ণাকে বাদ দেওয়া, ওকে ছাড়া শাড়ির কথার কোনো অস্তিত্বই নেই। না না, আমি কিছুতেই পর্ণার হেল্প নেব না, কিছুতেই না। তাতে অফারটা হাতছাড়া হয় হোক। কি বলছিস বাবু এগুলো? অত বড় কোম্পানি। আরে বাবা, তুই বললেই তো পর্ণা কাজটা করবে। মা, আমি কেন বলবো? আর তাছাড়া প্রতিটা পদক্ষেপে আমার পর্ণার হেল্প চাই না। আর এত বড় কাণ্ডর পর আমি কোন মুখে বলবো বলো? এতটা সুবিধাবাদী আমি হতে পারবো না মা, প্লিজ। আরে বাবা সৃজন, এতে সুবিধাবাদীর কি আছে? সারাক্ষণ পর্ণা বলছে যে শাড়ির কথা ওর। আরে যদি শাড়ির কথা ওর হয়েই থাকে, তার জন্য যদি ও কিছু করে তাহলে তো খারাপ কিছু না, এটা তো ওর করা উচিত। বড় বৌদি, তোমার উচিত অনুচিতের ধারণা তুমি তোমার কাছে রাখো, ঠিক আছে? পর্ণা ঈশাকে অপমান করেছে, আর ও বলেছে আমি ব্যবসার কিছু বুঝি না, তাই তো? ওর থেকে আমি। এক মিনিট সৃজন, আমার মনে হচ্ছে আপনি জেদ করছেন। দেখুন, জেদ করে ইগো দেখানোর সময় কিন্তু এটা নয়। আর পর্ণার মতন আমার ইগোও নেই। দেখুন, আমার কাছে শাড়ির কথার জন্য যেটা বেস্ট আমার সেটাই করা উচিত। আপনি ডাকুন পর্ণাকে, কাজটা করতে বলুন। মা, পর্ণা, সর 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 সর। পর্ণা, কি হলো কি? বলুন। ও বাবা, আমি আবার কি বলবো? তুমি তো নিজে কানেই শুনলে, তোমার সামনেই বললো ওরা বলেছে আলোকপর্ণা দত্তেরই ডিজাইন চাই। এতদিন যখন নাম কিনেছো, এবার করো ডিজাইন। সরি মা, আমি তো শাড়ির কথার কেউ নই। ধরে নাও আমি হায়ার করছি তোমাকে। আমি তোমার টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব শোধ করতে চাই পর্ণা।
তার জন্য এই কম্পিটিশনটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। আর তুমি ভেবো না, তোমার পারিশ্রমিক তুমি ঠিক পেয়ে যাবে। তুমি যতটুকু কাজ করবে তার পারিশ্রমিক আমি তোমাকে দিয়ে দেবো। তুমি আমার মূল্য দিতেও পারবে না সৃজন, আর আমি সেটা চাইও না। আমি যে মানুষটাকে চিনতাম, তুমি আর সেই মানুষটা নেই সৃজন, যাকে আমি ডিজাইনটা করে দেব। কারণ শাড়ির কথার সাথে দত্তবাড়ির সম্মান জড়িয়ে রয়েছে। আসি। এমনি এমনি সৃজনকে কনভিন্স করিনি পড়না। তুই ডিজাইন করবি আর আমি তার সূত্র ধরে তোকে অপমান করব, এমন অপমান করব তুই কল্পনাও করতে পারবি না। আমি না সত্যি বুঝতে পারছি না, এত কিছুর পরেও তুই শাড়ির কথার হয়ে কাজ করছিস। মানে এত অপমানের পরেও এই দত্ত বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে না তোর পুরো শরীরটা পাথর হয়ে গেছে, কোনো কিছুই ওর আর গায়ে লাগে না। বাবা রে, রুচিরা তো দেখছি খুব রেগে গেছে। না গো কাকি, যখন থেকে শুনেছি না সৃজন তোকে মাইনে দেবে বলেছে, তখন থেকে আমার মাথায় আগুন জ্বলছে। রুচি, আমার এটা ভাবতে ভালো লাগছে যে সৃজন এই কথাটা মন থেকে বলেনি। আর তার থেকেও বড় কথা, আমি তো নিজের মুখেই বলেছি যে শাড়ির কথাকে অনাথ করে দিয়ে আমি কোথাও চলে যাব না। ধরে নে না, আমি সেই জন্যই কাজটা করছি।